স্বাগত জানাচ্ছি TVN24 এর বিশেষ আয়োজন TVN স্পেশালে। সাথে আছি তাহিয়া রুবাইয়াত অপলা। দর্শক, আমাদের এই আয়োজনের অতিথি তারাই যারা নিজেদের জায়গা থেকে নিজেদের শ্রম, নিজেদের মেধা এবং নিজেদের অবস্থান দিয়ে নিজেদেরকে আর দর্শনের থেকে একটু আলাদাভাবে উপস্থাপন করেছেন আমাদের সমাজে। আজকে আমার সাথে যিনি উপস্থিত রয়েছেন তিনি নিঃসন্দেহে এমন একজন সাংস্কৃতিক এবং সমাজকর্মী, এবং বিশেষ করে 80-র দশক কিংবা 90-এর দশকে যারা বাংলাদেশে সংবাদ উপস্থাপনা দেখতেন তাদের সবার কাছেই একটি জনপ্রিয় মুখ আসমা আহমেদ মাসুদ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের TVN স্পেশালের আজকের আয়োজনে। অনেক ধন্যবাদ অপালা। এবং TVN24 এর এই যে মুক্ত চিন্তা, বলে রাখা ভালো আমি কিন্তু পাশের দেশেই থাকি, টরন্টোতে এখন, এবং আমি TVN এর একজন ভক্ত। তাদের অনুষ্ঠানের যে পরিধি সেটি আমাকে স্পর্শ করে এবং আমি খুব অপেক্ষায় থাকি তাদের অনুষ্ঠান দেখবো। আর আজ সরাসরি স্টুডিওতে আসতে পেরে আরো ভালো লাগছে। জি, আসমা আহমেদ মাসুদ, আপনাকে যেহেতু আমরা পেয়েছি, আমরা কানাডা সম্পর্কে জানবো, যেহেতু আপনি সেখানে বহু বছর ধরে আছেন। তার আগে আমি একটু পেছনে ফিরে যেতে চাই যে 80-র দশক, 90-এর দশক, ওই সময়ে যে সংবাদ উপস্থাপনা এবং আপনি এখনকার দিনে সংবাদ উপস্থাপনাগুলো দেখছেন। আগে টেলিভিশন চ্যানেল ছিল মাত্র একটা, এবং এখন টেলিভিশন চ্যানেলের সংখ্যা আসলে কত গুণে শেষ করা যাবে না। ওই সময়ে যারা সংবাদ উপস্থাপনা করতেন তারা এক অর্থে বলা যেতে পারে যে ভিউয়ার্স যারা, দর্শক যারা আছেন তাদের কাছে এক ধরনের সেলিব্রিটি ছিল। ওই সময়কার গল্পটা শুনতে চাই। দেখো, আমি আসলে একটা সাংস্কৃতিক পরিমণ্ডলে পরিবারে জন্ম। আমার বাবা প্রয়াত ইনাম আহমেদ, বলতে গেলে এখানে যে সবাক চলচ্চিত্র মুখোমুখোশ, সেখানে অভিনয়ের মাধ্যমে তিনি বাংলা চলচ্চিত্রকে পরিচিত করেন। সবাক চলচ্চিত্র বলতে যা বোঝায়, তার আগে উনি তদানীন্তন পশ্চিম পাকিস্তানে যে বাংলা সংবাদ প্রচারিত হতো করাচি রেডিও থেকে, সেটি পড়তেন, পাঠ করতেন। তো বলতে গেলে আসলে আমার হয়তো বলে না যে রক্তের মধ্যে কিছুটা হয়তো ছিল, সেই হিসাবেই আমার মিডিয়াতে আসা। ওই সময়টা আমাদের 80 এবং 90 দশকটা একটা চ্যালেঞ্জের মতো ছিল। কিন্তু অনেকে বলতে পারে যে হ্যাঁ, একটাই তো চ্যানেল ছিল, আর তো কোনো উপায়ও ছিল না। কিন্তু ওই একটি চ্যানেলকে স্বাধীনতার পরে তৈরি করা এবং টেলিভিশনমুখী করা, এবং তখন একেবারে নতুন আদলে সব কিছু দর্শককে পৌঁছে দেয়া একটা চ্যালেঞ্জ ছিল। আর মেয়েরা তো তখন তেমনভাবে গণমাধ্যমে আসাটা তেমন ছিল না যে তা বলবো না। আমাদের আগে দিলারা হাশেম ছিলেন, আমাদের আগে মাসুমা চৌধুরী ছিলেন, রোকেয়া হায়দার ছিলেন। এই সময় আমার আসা, এবং আমি যেহেতু সাংস্কৃতিক একটা পরিবেশ থেকে এসেছি বলে আমার কাছে আরও সহজ মনে হতো, এবং আমি বাড়ি থেকে সহায়তা পেতাম। তারপর আমার ভাইও কিন্তু এখন জার্মানিতে আছেন, মারুফ আহমেদ, তিনি সংবাদের সঙ্গে জড়িত ছিলেন, বেতারে পড়তেন। তো এই সব কিছু মিলে মনে হয়েছে আমাদের একটা পারিবারিক একটা কমিটমেন্টের মতো ছিল। আর ওই সময় যে বিষয়টা আমি প্রাধান্য দেব সেটি ছিল যে স্বাধীনতার পরপরই আমাদের বিটিভির যিনি মহিরুহ মহাপরিচালক ছিলেন, জামিল চৌধুরী, উনি এখনও আছেন, বেঁচে আছেন। তিনি একটি বিশেষ কাজ করেছিলেন বাংলার প্রচলনের জন্যে। উনি তখন বাংলায় চেক লেখার ব্যবস্থা করেছিলেন, বাংলা একটা অভিধান তৈরি করেছিলেন, যাতে করে প্রমিত বাংলাটা খুব বেশি আমাদের দর্শককে ছুঁয়ে যায়। এবং আমরা তখন মোটামুটি মিডিয়াতে যারা আসে তারা একটা আইকনিক, তুমি একটু আগে যেমন বললে, আমরা তখন রোল মডেল হয়ে যাই মানুষের, এবং সবাই তখন চায় যে আমাদের ভাষাটা সেরকম হতে হবে যেটা আপামর জনসাধারণ আমাদের ভাষা থেকে নিজেদেরকে সম্পৃক্ত করতে পারে। তো ওই চ্যালেঞ্জগুলো আমরা নিজেরা করেছি কিছুটা আমাদের প্রশিক্ষক যারা ছিলেন, যেমন ওই সময় আমাদের প্রশিক্ষণ ছিলেন নরেন বিশ্বাস ছিলেন, ওয়াহিদুল হক ছিলেন, ভাস্বর বন্দ্যোপাধ্যায়। এদের কাছ থেকে আমরা শিখেছি যে শব্দ প্রক্ষেপণ, ভাষা এবং প্রমিত বাংলাটাকে আসলে সুন্দরভাবে উপস্থাপিত করা যায় কিভাবে।
আর তখন যেহেতু অটোকিউর একটা এখনো যেটা আছে, কিন্তু হঠাৎ করে যখন অটোকিউ সিস্টেমটা হলো, এটা অটোপ্রম্পট আমি বলবো, সেটা একটা মেশিনের মাধ্যমে হতো, কিন্তু আমরা যেহেতু দর্শকের দিকে তাকিয়ে পড়তাম, বিশেষ করে আমি, সবাই মনে করতে যে আমি হয়তো মুখস্থ বলছি। হ্যাঁ, এই ধারণাটা কিন্তু অনেক দিন পর্যন্ত ছিল যে আমরা মুখস্থ করছি কিনা। তো এই ক্ষেত্রে আমাদেরকে খুব অসাধারণ, খুব তাড়াতাড়ি দর্শকরা মনে করতো। আর যেহেতু তখন একটাই টেলিভিশন ছিল, প্রযুক্তিগত তত উৎকর্ষতা ছিল না এখন যেমনটি আছে, কিন্তু আমার কাছে না কোয়ালিটি এবং কোয়ান্টিটির মধ্যে একটা পার্থক্য আমি সবসময় উপলব্ধি করেছি। আমাদেরকে বোঝানো হয়েছে যে ইটস নট কোয়ালিটি, ইট শুড বি কোয়ান্টিটি। তো এই কোয়ান্টিটির মাধ্যমে যে আমরা একজন সরকার কবিরুদ্দিন, কাফি খান, আমি জানি না তোমরা অনেকেই হয়তো তাদের নাম এখন জানো না, কিন্তু ওনারা ছিলেন আমাদের আইকন। আমরা আবার পরবর্তী প্রজন্মের কাছে ওইভাবে এসেছি যে আসমা এভাবে খবর পড়তেন বা তাহমিনা জাকারিয়া কিভাবে খবর পড়তেন। প্রযুক্তিগত যে পরিবর্তনটা এখন এসেছে, যেমন আমাদের সময় রিপোর্টিংটা খুব একটা ছিল না। আমার মনে আছে যে হয়তো বাজেট যখন প্রকাশিত হতো, তখন বাজেটে ধরো তোমার এক একটা গাত্তা, এক একটা আইটেমেরই প্রায় 30-35 পাতা থাকতো, যেগুলো অনর্গল পড়ে যেতে হতো। এবং আমার যাদের মধ্যে গলার একটা জোর ছিল বলা যেতে পারে, বা তারা অনেকক্ষণ টেনে, কিন্তু অনেকে বলতেই পারে না, অনেকের হয়তো গলার স্বর প্রক্ষেপণ সেরকম আসে না, যেটা অনেকক্ষণ দর্শক কান পেতে না থাকলেও শুনতে পারে। তো ওই ক্ষেত্রে আমাদের উপর একটু প্রেশার আসতো। বাজেটের সংবাদটা পুরো পড়তে হতো, যতটুকু সংসদে পড়া হতো প্রায় পুরোটাই পাঠককে পড়তে হতো। এখন তো রিপোর্টিং সেটাকে কাভার করতে পারছে, মানে 50-50 হচ্ছে। উপস্থাপনা যতটুকু, তার চাইতে রিপোর্টিংটা অনেক বেশি এসেছে, সৌকর্য বেড়েছে, এবং আমি মনে করি যে প্রফেশনালিজমটা এখন অনেক বেড়েছে। এখন দর্শকরা কিভাবে নিচ্ছে সেটা দর্শকদের ব্যাপার। কতটা নারী বান্ধব ছিল ওই সময়ের কাজগুলো? খুব কম ছিল, কেননা অনেক ট্যাবু ছিল। তখন বলা হতো যে মেয়েরা রাতে কাজ করবে, কারণ সংবাদ বা এই ধরনের বিষয়গুলো রাতে প্রচারিত, লাইভ যেত। তো সেরকম সহায়তা খুব কম পাওয়া যেত। যেমন ট্রান্সপোর্টেশনটা তখন ওইরকম ভাবে ছিল না। মেয়েরা একা কিভাবে রাতে বেরোবে, আসবে। তারপরেও কাজ হয়নি যে হয়েছে, কিন্তু একটা অনিরাপত্তা তখন বেশ ছিল যে কিভাবে মেয়েরা এখন কাজ করবে এখানে। একটা সাংস্কৃতিক পরিবার থেকে উঠে এসেছেন বলেই কি আপনার জন্য এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার যে সাহস, সেই সাহসটা অর্জন করা সহজ হয়েছিল? হ্যাঁ, আমি বলবো পরিবারের একটা সাপোর্ট ছিল। আমি বলবো সাপোর্ট ছিল। আর যারা ওখানে উচ্চ পদে ছিলেন সংবাদ বিভাগের, তারা আমাদের পারিবারিকভাবে, আমি ছোটবেলা থেকে অনেককে চিনি। তবে যেটা আমাকে সবচেয়ে বেশি সাহায্য করেছে সেটা হচ্ছে আমার বাবার মধ্যে যে প্রফেশনালিজমটা ছিল। আমার বাবা সবসময় ছোটবেলা থেকেই আমাদেরকে যে কোনো বই, যেমন সুকুমার রায়ের হতে পারে কবিতার বই, হতে পারে ইংরেজি চার্লস ডিকেন্স, যে কোনো একটা বই, সেগুলো উনি আমাদেরকে জোরে জোরে পড়তে বলতেন। এই কারণে যে আমার দেশের বাড়ি সিলেট, এবং আমার মায়ের বাড়িও সিলেট, বাবারও বাড়ি সিলেট, কিন্তু আমার বাবা খুব উচ্চারণ বিশেষজ্ঞ ছিলেন, যেহেতু উনি পাকিস্তান আমল থেকে খবর পড়তেন। তো ওখানে একটা চ্যালেঞ্জ ছিল, ওটা উনি মোকাবেলা করে এসে বুঝতে পেরেছেন, আমাদেরকেও বুঝিয়েছেন যে দেখো, তোমাকে কিন্তু যে কোনো কিছু মিনমিন করে বা নিজের মনে পড়লে হবে না, যে কোনো জিনিস তুমি আয়নার সামনে নিজেকে তৈরি করার জন্য জোরে জোরে পড়বে। তখন একটু বিরক্ত হতাম যে একটা মজার বই পড়ছি আমি, এখন ধরো একটা বই নিয়েছি যে আমি এটা আরাম করে পড়বো শুয়ে শুয়ে বা কিছু একটা, স্কুল কলেজ থেকে এসে, কিন্তু ওটা আমার বাবা দেখলেই বল জোরে পড়ো। এই জোরে পড়াটা তখন একটা অত্যাচার ছিল বটে, কিন্তু পরবর্তীতে বুঝতে পেরেছি যে এটা খুব প্রয়োজন ছিল। আর চর্চা, আমি বলবো যে চর্চাটা একটা খুব বেশি প্রয়োজনীয় বিষয়। এখানে একটু যুক্ত করতে চাই, একটু আপনার কাছ থেকে আমার শোনার আগ্রহ যাচ্ছে যে বাংলাদেশে যে অঞ্চলগুলোতে দেখা যায় যে প্রমিত বাংলার প্রচলন কম, তার মধ্যে কিন্তু সিলেট অন্যতম বিভিন্ন এলাকাগুলোর মধ্যে। তো সেই রকম জায়গায় থেকে এই যে চর্চার মাধ্যমে বড় হয়ে ওঠা, কিংবা এই যে প্রমিত বাংলাটাকে অর্জন করা, সেই বিষয়টা কেমন ছিল? সেটা অনেকেই তেমন ভাবে অনুধাবন করতে পারতেন না। আমি সৌভাগ্যবান, হয়তো আমার পরিবারে আমার
বাবা সেটা বুঝেছিলেন। এবং আমরা তিনটি ভাষাই বলতাম, ইংরেজিও বলতাম, বাংলাও বলতাম, যেহেতু পড়ালেখা করেছি আমি ইংরেজি মাধ্যমে। তখন দেখা যেত যে সিলেটিটাও আমরা বলছি, এবং আমার বাবার আরেকটা কড়া নির্দেশনা ছিল এরকম যে ভাষাটা বলবে ভালো করে বলবে। সেজন্য আমাকে যদি এখন সিলেটের মানুষের পাশে বসে দেওয়া যায়, আমি অনর্গল সিলেটি বলতে পারবো, একেবারে খাস সিলেটি, যেটা বাংলাটা বাংলার মতো বলার চেষ্টা করি, ইংরেজিটাও ভালোভাবে বলার চেষ্টা করি, যে ভাষাগুলো জানি। এবং এটি একটা বিশেষ বৈশিষ্ট্য হলো যে ভাষার প্রতি শ্রদ্ধাবোধ। আর সবচেয়ে জাতীয়তাবাদ হিসেবে আমাদের যে বাংলা, আমাদের যে প্রমিত উচ্চারণ, যেগুলো আমাদের মহাপরিচালক জামিল চৌধুরীর স্বপ্ন, উনি সবসময় বলতেন যে বাংলাকে আমাদেরকে, যেহেতু বাংলার জন্য আমরা রক্ত দিয়েছি, 52-তে মুক্তিযুদ্ধ হয়েছে, আমাদের ভাষাটা আমাদের নিজস্ব, অনেক কষ্ট করে পেয়েছি, সেই ভাষাটার চর্চাটা আমাদেরকে এমনভাবে করতে হবে যেটা আমাদের সেই ডায়লগগুলো কখনোই গণমাধ্যমে আসবে না। কিন্তু মাঝে মাঝে আমি খেয়াল করেছি যে নাটক বা এসব ক্ষেত্রে এই জিনিসটা তেমন চর্চা থাকেনি, কিন্তু এখন কিন্তু জগা খিচুড়ি হয়ে গেছে। কিছু কিছু ক্ষেত্রে আমি দেখি যে ডায়লগগুলো প্রাধান্য পায়। এটা হয়তো চটক আসে ঠিকই, কিন্তু আমাদের চর্চাটাকে ব্যাহত করে। আপনি কানাডাতে আছেন কি প্রায় 20 বছর ধরে? হ্যাঁ, আমি 2002 থেকে আছেন। এত বছর ধরে সেখানে আছেন। আমি জানি যে আপনি বিভিন্ন রকম সাংস্কৃতিক কাজের পাশাপাশি আপনি সমাজ উন্নয়নমূলক বিভিন্ন রকম কাজের সাথেও যুক্ত আছেন, সেই সম্পর্কে একটু জানবো। আমি আসলে এখানে যখন আসলাম তখন খেয়াল করলাম যে গণমাধ্যম হিসেবে ভয়েস অফ আমেরিকা বা ডয়েচে ভেলে বা বিবিসির মতো এখানে সেরকম বাংলাটা নেই, বাংলা সার্ভিসটা নেই। তবে সিডা বলে একটা উন্নয়নমূলক সংস্থা আছে কানাডায়, যেখানে আমি শুরুতে কিছুটা কাজ করেছি এবং দেখেছি যে তারা সিডার মাধ্যমে প্রচারমূলক কাজগুলো করে থাকেন। কিন্তু আমি ভাবলাম যে আমি তাহলে একটু প্রাতিষ্ঠানিক লেখাপড়া করি, যে বিষয়গুলো কাজ করতে পারি। যেমন নারী উন্নয়নে কানাডা সবসময় খুব প্রচলিত, যে তারা নারী উন্নয়নটাকে খুব প্রাধান্য দিয়ে থাকে। কিন্তু যদি খেয়াল করি তাহলে দেখবো যে নারীর প্রতি সহিংসতা কিন্তু কমেনি কোথাও, এসব উন্নত বিশ্বেও আছে। তো আমি নারী বিষয়ক সোশ্যাল সায়েন্স নিয়ে একটু পড়লাম বা নারীদের নিয়ে কাজ করতে চেষ্টা করলাম। তখন দেখলাম যে নারীর সাথে সাথে প্রবীণ যারা আছেন, যারা ধরেন অভিভাবক বা সন্তানদের সাথে এখানে চলে আসেন অভিভাবক হিসেবে, তারা একটু বেশ নাজুক অবস্থায় আছেন। তারা সম্পৃক্ত হতে পারছেন না সমাজের সাথে, তারা সুস্থতা বোধ করছে না, তাদের মানসিক টানপোড়েনটা বাড়ছে। তো এগুলো নিয়ে আমি কাজ করা শুরু করি, এখনও করছি। এবং আমি খেয়াল করছি যে নারীর যে সহিংসতা, এবং অনেক সময় শিশুরাও এতে এফেক্টেড হয়, তাতে করে হয় কি একটা পরিবার ক্ষতিগ্রস্ত হয়। তো এই ক্ষেত্রে আমরা মনে করি যে আমাদের কমিউনিটির জন্য যদি আমরা ওইভাবে কাজ করি, বা আমরা যদি, অনেক সময় দেখবেন যে মেয়েরা বলতে চায় না যে তাদের প্রতি যে সহিংসতা, সেটা বলতে চায় না এই কারণে যে এটা প্রচারিত হলে ওই যে সামাজিক একটা প্রতিবন্ধকতা আছে, যে মানুষ কি মনে করবে, বা আমার পরিবার জানে যে আমি কানাডাতে আছি, একটা উন্নত দেশে আছি, এখানেও আমার প্রতি সহিংসতা হলে আমার পরিবার কিভাবে নেবে, সমাজ কিভাবে নেবে। ওদেরকে আমরা খুব চেষ্টা করি বিভিন্ন জরিপের মাধ্যমে, বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে তাদেরকে সম্পৃক্ত করি, এবং আমরা বলতে চাই যে মেয়েরা তাদের সেই সমস্যাগুলো নিয়ে আসুক, বলুক। এখন অনেক কাজ হচ্ছে, সেই সাথে আমাদের যে কমিউনিটি, তাদের সাংস্কৃতিক চর্চা বা কাজকর্ম সব কিছুর মধ্যে তারা যাতে স্বস্তিতে থাকে মেয়েরা, এবং সেই অভিভাবক যারা আছেন, যারা মনে করেন যে আমার বোধহয় কোনো স্পেস নেই এখানে, তারা যাতে সম্পৃক্ত হতে পারেন। সেসব যে সেমিনারগুলো হয়, মেয়েরা যখন আসে এবং তাদের সহায়তায় আমি খুব চেষ্টা করি যেন কাজ করতে পারি এবং করছি। আহমেদ, আমি একটু এখানে জানার চেষ্টা করব, যেহেতু আপনি ভিকটিমদের সাথে সরাসরি আপনার কাজের অভিজ্ঞতা রয়েছে, এই উন্নত দেশগুলো, আমরা কানাডা কিংবা আমেরিকার কথা যদি বলি, এখানে কিন্তু আইন অনেক শক্ত। এখানে কিন্তু সাহায্য যদি কেউ চায় যে আমি নির্যাতিত হচ্ছি, সাহায্যের হাত কিন্তু অনেকগুলো একসাথে চলে আসে। হ্যাঁ, কিন্তু তারপরেও যে এই যে দিনের পর দিন মেয়েরা কিংবা প্রবীণরা যারা নির্যাতিত হচ্ছেন, এনারা কেন নির্যাতিত হচ্ছেন? মানে প্রতিবাদ করার যে মানসিক শক্তি কিংবা যে প্রতিবন্ধকতা, সেখান থেকে কি তারা বের হতে পারেননি?
বিষয়টা কি এমন? অনেকটা এরকম, একদম। তুমি তোমার হিসাবটাও আমার কাছে মিলে যাচ্ছে যে আমাদের জরিপ যে যা উঠে এসেছে তাতে তাই বলছে যে অনেকেই এটা রিপোর্ট করেন না, সহ্য করেন, কিন্তু আইন এখানে খুব কঠিন এবং সে আইনের শরণাপন্ন হলে একজন প্রবীণ বা একজন যেই অ্যাবিউজিং সিচুয়েশনের মধ্যে আছেন তারা কিন্তু সহায়তা পাচ্ছেন। এখানে সোশ্যাল সার্ভিসের লোকজন আছে, মানবাধিকার কর্মী আছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আইনটা খুব শক্ত, ভিকটিমের প্রতি যাবে, ভিকটিম সহায়তা পাবে। কিন্তু এখন পর্যন্ত আমরা চেষ্টা করছি, কিন্তু ভেতরে ভেতরে এই এখন যখন আমরা কথা বলছি সেখানেও দেখা যাবে যে কোনো শিশু বা কোনো নারী বা কোনো অভিভাবক কোনো না কোনোভাবে পারিবারিকভাবে নির্যাতিত হচ্ছেন। এটা খুব দুঃখজনক এবং আমি বলবো যে প্রতিবন্ধকতা অনেকে এগিয়ে আসছেন, এগিয়ে আসবেনও, কিন্তু দুর্ঘটনা ঘটছে। কেন ঘটছে? কারণ হচ্ছে এই লুকোচুপির কারণে দুর্ঘটনা ঘটছে, দুর্ঘটনা বাড়ছে। কিন্তু আমার মনে হয় যে সবাইকেই তার, যেহেতু তার আইন তার সঙ্গে আছে, তাই জন্য ওই সামাজিক কুসংস্কারটাকে একেবারে পায়ে মেরে এগিয়ে আসতে হবে। 20 বছর আগের চিত্র এখনকার চিত্র পার্থক্যটা কি? পার্থক্য আসলে কিন্তু খুঁজে পাই না, খুব একটা না, তেমনটা পাই না। কেন বলছি? যে ওই যে প্রতিবন্ধকতাটা বা ওই যে চিন্তাটা যে কি হবে, কি ভাববে আমাকে, বা কেন আমি বলবো তাতে করে তো আমার বাবা মা লজ্জা পাবেন, এই যে বিষয়গুলো আসে, এর কারণ হচ্ছে আমি আমাকে ভালোবাসছি না। আমাকে ভালোবাসতে হবে, বুঝতে হবে যে আমার এগিয়ে আসতে হবে, কারণ আমার জীবনটা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ, আমার শিশুর জন্য অনেক গুরুত্বপূর্ণ। জি, আসমা আহমেদ, আবার একটু পেছনে ফিরে যেতে চাই। আপনি নিমকোর প্রশিক্ষক ছিলেন এবং আপনি বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ দিয়েছেন। আপনার হাত দিয়ে যারা গড়ে উঠেছে, নিশ্চয়ই আপনি দেখছেন যে কে কোথায় আছে, বিভিন্ন সেক্টরে কাজ করছে, সেই অভিজ্ঞতাটা কেমন? আসলে আমি তো প্রশিক্ষণ নিতে গিয়েছিলাম নিমকোতে, তো এক পর্যায়ে আমি জানতে পারলাম যে আমাকেও একবার প্রশিক্ষক করা হবে। তো মূলত নতুন যারা এসেছে তাদেরকে আমি প্রশিক্ষণ দিতাম। এখন অনেকেই আছে, অনেক নামও ভুলে গেছি, মনেও করতে পারছি না, কিন্তু আমার শিক্ষার্থীরা আমার খুব ভালোবাসার, এবং আমি চেয়েছি এবং এখনও চাই। এই যেমন তোমাকে দেখে আমার মনে হচ্ছে যে অপলা যে এসছে, অপলা যে কাজ করছে, অপলার পরে আরও যেন অনেকে আসে, অপলা যেন তাদেরকে সহায়তা করে। তো নিমকোটা ন্যাশনাল ইনস্টিটিউট অফ মাস কমিউনিকেশন ছিল মূলত, প্রথমে ছিলেন ওয়াহিদুল হক প্রয়াত, নরেন বিশ্বাস এবং ভাস্বর বন্দ্যোপাধ্যায়, এবং এরপরে আমরা আস্তে আস্তে আসি। ওখানে গিয়ে আমার যে সুবিধা হয়েছে এবং আমার যে মিডিয়ার প্রতি একটা আরও বেশি প্রগাঢ় ভালোবাসা, বা নিজেকে মনে হয়েছে যে হ্যাঁ এটা আমার কাজ, সেটা হচ্ছে প্রশিক্ষণ। এবং একটা কাজের জন্য স্কিল প্রফেশনালের কোনো জুড়ি নেই। আমরা যারা এই উন্নত বিশ্বে বসবাস করছি, আমরা খেয়াল করি যে কেউ যে কোনো কাজ করতে হলে কিন্তু তাকে স্কিলড হতে হবে। এই স্কিল প্রফেশনালিজমটা গড়ে উঠবে তখনই যখন প্রশিক্ষণটাকে খুব গুরুত্বপূর্ণভাবে দেখা হবে। আমাদের একটা প্রশিক্ষণ কেন্দ্র ছিল তখন কুয়ালালামপুরে, AIBD বলে, এশিয়ান ডেভেলপমেন্ট কর্পোরেশন, মালয়েশিয়া, কুয়ালালামপুরে, সাথে বিটিভির একটা যৌথ কর্পোরেশন ছিল, AIBD আবু যেটা বলা হতো। ওই AIBD-তেও আমাদের নেওয়া হয়েছিল, আমরা ওখান থেকে প্রশিক্ষণ নিয়েছি, অনেকে BBC-তেও গিয়েছিলেন। সত্যি কথা বলতে ক্যামেরা, মানে আমার দর্শক এবং আমার কথা সব কিছু আমার গণমাধ্যমে আসতে হলে বা জানতে হলে যে বিষয়টা নিয়ে আমি কথা বলছি, যে বিষয়টা নিয়ে কাজ করছি, সেটা প্রশিক্ষণ খুব দরকার। এবং আমি যাদেরকে প্রশিক্ষণ দিয়েছি, আমাকে যারা প্রশিক্ষণ দিয়েছেন, তারাও কিন্তু এই প্রসেসের মাধ্যমে এসছেন। তো এটি একটি চলমান প্রসেস। এরপরে হলো কি, ব্রিটিশ এয়ারওয়েজ, যেহেতু আমার বাড়ি সিলেট, তো ব্রিটিশ এয়ারওয়েজ সরাসরি একটা ফ্লাইট সিলেট থেকে যেত ইংল্যান্ডে। তো দেখা যেত যে সিলেটেই যারা, তারা ইংরেজি তো দূরে থাক, প্যাসেঞ্জাররা বাংলাও বলতে পারছে না, তো তাদেরকে কিভাবে সহায়তা করা যায়, পাবলিক সার্ভিস যেটা অনবোর্ডে, তখন আমি তাদেরকে প্রশিক্ষণ দিয়েছি একটা লম্বা সময়, তাদেরকে বুঝিয়েছি। এবং তখন দেখেছি যে যাত্রী এবং যারা কেবিন ক্রু, তাদের মধ্যে ফারাক যদি থাকে, এটা কিন্তু জেনারেশন গ্যাপের মতো। কারণ একজন প্যাসেঞ্জার সম্পূর্ণ নির্ভর করছে ক্রুর উপরে, সে তাকে গাইড করছে, কিন্তু অনেক ক্ষেত্রে যখন ভাষার একটা দূরত্ব থাকে, তখন কিন্তু মানে না বোঝানো যায় না নেওয়া যায়, তখন একটা মানে যাত্রী সংখ্যাও কমে যায়, একটা এয়ারলাইন্সেরও বদনাম হয়ে যায়। তো তখন ওই প্রশিক্ষণটাকে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে এয়ারলাইন্সের, এবং আমি অনেক দিন কাজ করেছি
এবং প্রচুর বিমানবালা এবং পার্সার যারা থাকে তাদেরকে আমি কমিউনিকেট করেছি যে হাউ টু বি ক্লোজ উইথ প্যাসেঞ্জার, তাদেরকে কিভাবে বোঝাপড়া করতে হয়। আসলে ইউসি যে প্রশিক্ষণ বলতে শুধু আমাদের গণমাধ্যমে এই প্রচারটা নয়, প্রশিক্ষণ বলতে আমি বোঝাই পাবলিক সার্ভিস। এখন দেখুন আমাদের এই মানে আমরা যারা আছি আমেরিকাতে বা কানাডাতে, এখানে কিন্তু মূলধারার রাজনীতিতে অনেকে আছেন, কিন্তু মূলধারার রাজনীতিতে কথা বলার একটা স্টাইল আছে। পাবলিককে আপনি কিভাবে সম্পৃক্ত করবেন আপনার সাথে, আপনাকে কেন ভোট দেবে, একটা অন্য দেশে সে মূলধারার রাজনীতিতে আপনি আসছেন, এটা কতটা চ্যালেঞ্জিং, এটার জন্য নিজের প্রস্তুতির প্রয়োজন আছে। তো আমি মাঝে মাঝে এসব নিয়েও কাজ করি। জি, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি যেহেতু সাংস্কৃতিক অঙ্গনে কাজ করছেন, সমাজ উন্নয়নে কাজ করছেন, আপনি এই কানাডার কথাই বলি কিংবা আমেরিকার কথাই বলি, অভিভাবকরা যারা আছেন তাদেরকে আপনি কি পরামর্শ দিবেন তাদের সন্তানের জন্য? খুব ভালো একটা কথা যে আমরা তো এখানে এসেছি আমাদের সন্তানদের ভবিষ্যৎ উন্নয়নের জন্যই বটে, কিন্তু আমাদের একটা শেকড় আছে, আমাদের একটা মাতৃভূমি আছে, আমার সন্তানের আছে, সেটার যে দায়বদ্ধতা, আমাদের ভাষাটা তাদের কাছে তুলে ধরা, আমাদের বই, এই যেমন এখানে দেখছি আমি বই মেলা চলছে, আমি চাই যে বই মেলাতে কিশোর কিশোরীরা আসুক বা তাদের জন্য কাজ হোক বা তারা বুঝুক যে বইটা তাদের জন্য কত গুরুত্বপূর্ণ। টরন্টোতেও বই মেলা হচ্ছে, এখানেও হচ্ছে, টরন্টোর বই মেলার সাথে আমি নিজেও সম্পৃক্ত আছি। এখানেও আমি দেখছি যে প্রচুর কিশোরদের আনা হচ্ছে এবং কিশোরদেরকে আরও বেশি করে সম্পৃক্ত করতে হবে আমাদের সংস্কৃতির সাথে, আমাদের নাচ গান, আমাদের জারি সারি ভাটিয়ালি বা আমাদের বইগুলো, যে আমাদের যে মুক্তিযুদ্ধ, আমাদের যে ভাষা, আমরা একটাই জাতি যে ভাষার জন্য রক্ত দিয়েছি এবং রক্ত দিয়ে ভাষাটা পেয়েছি, এটি আমি আমার সন্তানদের সাথে আলাপ করি। আবার আমি উদ্বুদ্ধ করতে চাই আরও অভিভাবকদের যে আপনারা আরও বেশি করে বলুন, তাদেরকে রাখুন। আমাদের সংস্কৃতির চর্চায় শুধু আমরা করে যাব এই জেনারেশন তা নয়, পরবর্তী জেনারেশনও যাতে আসে, এটাও আমার মনে হয় খুব জরুরি। জি, আসমা আহমেদ মাসুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ আপালা, আই উইশ অল দ্য বেস্ট। এবং আমার খুব ভালো লাগছে TBN24 এসে। আমার কাছে আমি ঘুরে দেখলাম স্টুডিওর আদল সব কিছু একেবারে অত্যাধুনিক এবং আমার খুবই ভালো লাগছে। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক আপনারাও সবাই ভালো থাকুন, TBN24 এর সঙ্গে থাকুন। জি দর্শক, ধন্যবাদ জানাবো আপনাদেরকেও। TBN স্পেশালে এই ছিল আজকের আলোচনা, সঙ্গেই থাকুন। TBN24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।